আলাইকুম, আমি মোহাম্মদ বেলাল হোসেন। আজকে আমরা এসি সিরিজ সার্কিটের রেজোন্যান্স সম্পর্কে জানব। যেহেতু এর আগের লেকচারগুলোয় আমরা এসি সিরিজ সার্কিট সম্পর্কে জেনেছি। তো রেজোন্যান্স সংগঠিত হলে একটা সিরিজ সার্কিট রেজোন্যান্স সংগঠিত হলে কী রকম বৈশিষ্ট্য হয় বা কী রকম হইতে হবে, এই জিনিসগুলো সবার আগে আমরা বুঝব। তো দেখুন, আমি আপনাদের সামনে একটা সার্কিট অঙ্কন করেছি। সার্কিটটা হচ্ছে কি আরএলসি সিরিজ সার্কিট। তো এটা হচ্ছে কি আর, এটা হচ্ছে এল, আর এটা হচ্ছে সি। তো রেজোন্যান্স সংগঠিত হইতে গেলে পূর্ব শর্ত হচ্ছে তাকে অবশ্যই মিনিমাম একটা ইন্ডাক্টর এবং ক্যাপাসিটর আর একটা রেজিস্টরের সমন্বয়ে হইতে হবে। তাহলে এক নাম্বার হচ্ছে কি অবশ্যই তাকে একটা রেজিস্টর, মিনিমাম একটা রেজিস্টর থাকতে হবে, একটা ইন্ডাক্টর থাকতে হবে এবং একটা ক্যাপাসিটর থাকতে হবে। এটা হচ্ছে মিনিমাম। তাহলে আমরা বলতে পারি এই যে আরএলসি সার্কিট আছে, এই আরএলসি সিরিজ সার্কিটটার মধ্যে আমরা রেজোন্যান্স সংগঠিত করতে পারবো। তো রেজোন্যান্স জিনিসটা মূলত কি? রেজোন্যান্স হচ্ছে যে যখন তার ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স এবং ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স অর্থাৎ এক্স এল আর এক্স সি, অর্থাৎ ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স এবং ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স যখন দুইটা সমান হবে, অর্থাৎ এইটা আর এটার ভ্যালু 0 আসবে, অর্থাৎ ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্সের কোনো ভ্যালু আসবে না, অর্থাৎ 0 হবে, তখনই সেই যে অবস্থাটা হবে এই অবস্থাটাই আমরা বলবো রেজোন্যান্স কন্ডিশন। তাহলে রেজোন্যান্স কন্ডিশনের জিনিসটা মূলত কি, যে ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স এবং ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স দুইটাকে সমান হইতে হবে। তো এইখান থেকে যদি ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স এবং ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স দুইটা সমান হয়, তাহলে সার্কিটটা কীরকম থাকে? সার্কিটটা শুধুমাত্র এইরকম একটা সার্কিট থাকে, অর্থাৎ এই যে দেখুন শুধুমাত্র একটা রেজিস্টিভ সার্কিট থাকে। তাহলে আমরা বলতে পারি, দেখুন এই যে জেড আর প্লাস এক্স এল মাইনাস এক্স সি, তাহলে এইটাই কাটা, যেহেতু দুইটাই সমান। তাহলে এটা হচ্ছে ইম্পিডেন্স সমান সমান আর প্লাস জে 0 বা আর, এই যে জেড সমান সমান আর। তাহলে জেড সমান সমান যদি আর হয়, তখনই একটা আরএলসি সার্কিট রেজোন্যান্স সংগঠিত হচ্ছে। মোট কথায় রেজোন্যান্স সংগঠিত তখনই সম্ভব যখন ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স এবং ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স সেম। এই লজিকটুকু খালি মাথায় রাখতে হবে, এটা মোস্ট ইম্পর্টেন্ট। যে আরসি সিরিজ সার্কিটের ক্ষেত্রে রেজোন্যান্স সংগঠিত হলে, অর্থাৎ আরএলসি সিরিজ সার্কিট রেজোন্যান্স সংগঠিত হলে তাকে এক্সএল সমান সমান এক্সসি হইতে হয়। তো এটা হচ্ছে আর একটা কন্ডিশন। তো প্রথমে দেখলাম কি, অবশ্যই সার্কিটে মিনিমাম একটা ইন্ডাক্টর, ক্যাপাসিটর এবং রেজিস্ট্যান্সের সমন্বয়ে গঠিত হইতে হয়। 2 নম্বর হচ্ছে কি, যে এইখানে এক্সএল আর এক্সসি সমান হবে। দেখুন রেজোন্যান্সের বৈশিষ্ট্যগুলো কিন্তু আমাদের মস্তিষ্কে সেভ থাকতে হবে। যখনই দেখবো যে এটা হচ্ছে কি একটা সিরিজ সার্কিটের রেজোন্যান্স, তখনই রেজোন্যান্সের কি কি বৈশিষ্ট্য মাথার মধ্যে অটোমেটিক যেন চলে আসে। তাহলে আমরা যদি বুঝি এটা করি, তাহলে আমরা রেজোন্যান্স বলার সঙ্গে সঙ্গে, সিরিজ রেজোন্যান্স বলার সঙ্গে সঙ্গে আর পুরো ডিটেলস আমাদের মাথায় চলে আসবে। তো এই জন্যই মূলত আমি এটা এক্সপ্লেন করতেছি। তাহলে আমরা এই জিনিসটা হচ্ছে আমার মোস্ট ইম্পর্টেন্ট, এটা আমাদের স্মরণ রাখতেই হবে, এক্সএল সমান সমান এক্সসি। এখন দেখুন এইখানের ইম্পিডেন্সটা, এই জায়গার ইম্পিডেন্স, অর্থাৎ এই যে এক্সএল এক্সসি, যদি এক্সএল বড় হয় তাহলে এইখানে যে ইম্পিডেন্সটা আসতো, এই ইম্পিডেন্সটা কিন্তু একটু বড় হইতো। যখন রেজোন্যান্স সংগঠিত হয়ে গেল, তখন এটা কাটা গেল, তখন এটার কি হলো, খালি শুধু আর হইলো, অর্থাৎ ইম্পিডেন্স কমে গেছে। তার মানে কি হবে, ইম্পিডেন্স সর্বনিম্ন হবে, অর্থাৎ ইম্পিডেন্স মিনিমাম হবে। দেখুন আমরা যদি বুঝে বুঝে করবো আমরা, তাহলে দেখুন ইম্পিডেন্স মিনিমাম আসবে। ওকে, তারপরে কি আসে? তো আমরা কি জানি, আই সমান সমান ভি ভাগ জেড, এটা যেহেতু এসি সার্কিট, তো ভি ভাগ জেড আমরা আই সমান সমান জানি। তো এই জেটের ভ্যালু তো বড়, তো এই জেটের ভ্যালু এখানে বসালে কারেন্টের ভ্যালু কি, অর্থাৎ এইভাবে আমরা দেখি যে ভি আগে ছিল, এইখানের ইম্পিডেন্স আসছে ধরলাম 40, আর একটা অ্যাঙ্গেল আসছে কত ধরলাম 30, তাহলে ভি আছে 220, আর এখানে কত 40, আর এটা কত 30। তাহলে এইটার ক্যালকুলেশন করলে কি আসে দেখি, 5.5 মাইনাস 30। আবার দেখি
এটা কত ছিল, এটা যখন রেজোনান্স সংগঠিত হয়নি, রেজোনান্স যখন সংগঠিত হয়নি তখন এটা ধরছি। আর আর ছিল ধরলাম কত 3। তো রেজোনান্স সংগঠিত যখন হয়নি তখনই হয়েছিল 40। এখন রেজোনান্স সংগঠিত হওয়ার পর শুধুমাত্র আরটাই হবে ইম্পিডেন্স। তাহলে দেখুন এটা হচ্ছে মিনিমাম, অর্থাৎ এটা যদি মিনিমাম হয় কারেন্টের ভ্যালু আসছে ম্যাক্সিমাম। তাহলে এটা যদি 220 হয় আর এটা যদি 3 হয় তাহলে এইবার দেখুন আসবে কি ম্যাক্সিমাম, অর্থাৎ 73.33 এম্পিয়ার। এটা হচ্ছে জাস্ট বোঝার জন্য যে রেজোনান্স সংগঠিত হওয়ার আগে ইম্পিডেন্স যদি এরকম থাকতো, অর্থাৎ তখন ইম্পিডেন্সের পরিমাণ বেশি থাকে, আর রেজোনান্স সংগঠিত হওয়ার পর ইম্পিডেন্সের পরিমাণ কমে যায়, কেননা তখন আর সমান সমান জেড হয়। তো ইম্পিডেন্সের পরিমাণ কম, তার মানে কি এটা যেহেতু নিচে থাকে তার মানে এটা কারেন্টের পরিমাণ কি হবে, বেশি হবে। তাহলে কারেন্টের পরিমাণ ম্যাক্সিমাম। এখন প্রশ্নের মধ্যে শুধুমাত্র এইরকম আরএলসি সিরিজ সার্কিট দিল এবং বলল যে কারেন্টের ভ্যালু ম্যাক্সিমাম এত। তো কারেন্টের ভ্যালু ম্যাক্সিমাম এত, এই যে ম্যাক্সিমাম কথাটা বলা আছে এইটাতেই বুঝে নিতে হবে সার্কিটটা রেজোন্যান্স কন্ডিশন হবে। আবার যদি বলে যে ইম্পিডেন্স মিনিমাম এত, তাহলে ধরে নিতে হবে সার্কিটটা রেজোন্যান্স কন্ডিশন। তো এই যে বেসিকগুলা যদি মস্তিষ্কের মধ্যে থাকে তাহলে প্রশ্নটা যেভাবে বলুক অথবা এইগুলা দিয়েও যদি বলে তাহলে আমরা প্রশ্নটা সলভ করতে পারবো। আরেকটা কন্ডিশন হচ্ছে যে দেখুন কারেন্ট ম্যাক্সিমাম হইলো জেড মিনিমাম, জেড যেহেতু মিনিমাম কারেন্ট ম্যাক্সিমাম হবে, কেননা জেড ব্যস্তানুপাতিক হিসেবে থাকে আই সময় আই এর। তো এটা বুঝলাম এবং এটা বুঝলাম। আর একটা হচ্ছে তাহলে সার্কিটটা কি হয়, রেজিস্টিভ সার্কিট একটা। তো রেজিস্টিভ সার্কিটের ক্ষেত্রে আমরা কি জানি পিএফ ইউনিটি। তো পিএফ যদি ইউনিটি হয় তাহলে এর মধ্যে ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে অ্যাঙ্গেল কত, 0। তাহলে 0 যদি অবস্থান করে তাহলে ভোল্টেজ এবং কারেন্ট একই ফেজে অবস্থান করবে, তার মানে কি পিএফ ইউনিটি। পিএফ ইউনিটি মানে কি, এটা ভোল্টেজ, এটা যদি ভোল্টেজ হয় এটাই হবে কারেন্ট, অর্থাৎ ভোল্টেজ এবং কারেন্ট ইন ফেজ অবস্থান করে, কারণ সার্কিটটা হচ্ছে রেজিস্টিভ সার্কিট, সার্কিটটা হচ্ছে শুধু রেজিস্টিভ সার্কিট। তাহলে পিএফ হচ্ছে ইউনিটি। তো আমরা যদি এই কয়টা স্মরণ রাখি, এটা বাদ দিলাম, এই কয়টা যদি স্মরণ রাখতে পারি তাহলেই আমরা ইজিলি এই রিলেটেড ম্যাথগুলো বুঝতে পারবো। সর্বপ্রথম বুঝতে হবে এক্সএল সমান এক্সি হয় রেজোন্যান্স হইতে গেলে। যখন রেজোন্যান্স সংঘটিত হয় তখন জেটের পরিমাণ কমে যায় এবং কারেন্টের পরিমাণ বেড়ে যায়, তখন পিএফ ইউনিটি হয়, কারণ হচ্ছে সার্কিটটা রেজিস্টিভ সার্কিট হয়। তো এইগুলো ছিল তার বৈশিষ্ট্য। এটা হচ্ছে মেইন ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট, আমাদের জানতেই হবে। দেন এই রিলেটেড ম্যাথগুলো করতে গেলে কিছু সূত্র আসবে, তো সূত্রগুলোও একটু বুঝি। তো দেখুন আমরা তো এখানে দেখলাম যে এক্সএল সমান এক্সি, তাই না, রেজোন্যান্স সংগঠিত হইতে গেলে। অবশ্যই সেটা সিরিজ সার্কিটের ক্ষেত্রে, প্যারালাল সার্কিটের ক্ষেত্রে একটু ভিন্ন আসবে, আমরা সিরিজ সার্কিটের হিসাব করতেছি। তাহলে এক্সএল সমান কি 2 পাই এফ এল, এক্সি সমান 1/2 এফ সি। তো রেজোন্যান্সে যেহেতু সংগঠিত হচ্ছে আমরা এফ আর দিতে পারি। তাহলে এটা নিয়ে আসি এইদিকে, এফ আর, এই এফ আর এফ আর স্কোয়ার দিলাম। তাহলে এফ আর স্কোয়ার, এটা এখানে নিচে নিয়ে আসলাম, তাহলে এটার উপর স্কোয়ার, এটা এল আর সি। তাহলে এইটা স্কোয়ারটা এদিকে নিয়ে আসে রুট করব। তাহলে রুট যদি করি তাহলে এটার স্কোয়ারে কাটা যাবে, তার মানে থাকবে 2 পাই আর এখানে থাকবে এল সি, এটা হচ্ছে 1। তার মানে এফ আর অথবা এফ জিরো সমান 1/2 পাই এল সি, রুট এল সি। তাহলে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি যদি আমাদের নির্ণয় করতে বলে, অর্থাৎ রেজোন্যান্স সংগঠিত হওয়ার পরে যে ফ্রিকোয়েন্সিটা নির্ণয় করতে বলে, তাহলে এই সূত্র দিয়ে করব। তাহলে এই সূত্রটা আপনারা নোট করে রাখুন, এইখান থেকে নোট করে রাখুন, এইখানে 4টা আর এই সূত্রটা এইভাবে। যদি আপনার সূত্রটা স্মরণ না থাকে তাহলে খালি এক্সএল সমান এক্সি ফেলাবেন, এক্সএল এক্সি ফেলাইয়ে ওইখান থেকে ইজিলি সূত্রটা আপনি নির্ণয় করতে পারবেন। কাজেই যদি সূত্র স্মরণ না রাখতে পারেন, এই জিনিসটা যেন মাথায় থাকেই আপনাদের। আরেকটা সূত্র জানার আছে, সেটা হচ্ছে কিউ ফ্যাক্টর বা কোয়ালিটি ফ্যাক্টর। কিউ ফ্যাক্টর দেখুন আমরা সার্কিটটা কিরকম দেখেছি, এরকম দেখেছি না, যে একটা আরএলসি সার্কিট রেজোন্যান্স সংগঠিত হওয়ার পর সার্কিটটা এরকম হয়ে যায়, রেজোন্যান্স সংগঠিত হওয়ার পর শুধুমাত্র একটা রেজিস্টিভ সার্কিট হয়। তো এই যে আরএলসি সার্কিটের ক্ষেত্রে
রেজোন্যান্স সংগঠিত হওয়ার দরুন এইখানের যে ড্রপটা আর এইখানের যে ড্রপ, এই জায়গার ড্রপ এবং এই জায়গার ড্রপ যেই রকম হয়, রেজোন্যান্স সংগঠিত হওয়ার পরে এইখানের ড্রপটার পরিমাণ আরো অনেক বেশি হয়। তো এই যে রেজোন্যান্স সংগঠিত হওয়ার দরুন এইখানে যে ভোল্টেজের পরিমাণ অনেক বেশি হইল, এটাই মূলত কিউ ফ্যাক্টর বা কোয়ালিটি ফ্যাক্টর। তাহলে আমরা দেখলাম এইখানে যে অর্থাৎ ইন্ডাক্টর এবং ক্যাপাসিটরের ভিতরে যে আড়াআড়ি ভোল্টেজটা থাকে, যখন রেজোন্যান্স সংগঠিত হয় তখন এই যে ভোল্টেজটার পরিমাণ অনেক গুণে বৃদ্ধি পায়। এই যে ভোল্টেজ বিবর্ধন, সেটা হচ্ছে কিউ ফ্যাক্টর। তো এই কিউ ফ্যাক্টর সমান সমান আমরা জানি কিউ ফ্যাক্টর, তাহলে ড্রপ, তাহলে আমরা কিসের ড্রপ নির্ণয় করব? এইটা ড্রপ না এইটা ড্রপ? যে কোনো একটা ড্রপ। তো যে কোনো একটা ড্রপ যদি নির্ণয় করি তাহলে আই এক্সএল অথবা আই এক্সি। তা আমরা দিলাম আই এক্সএল আর সাপ্লাই ভোল্টেজ। সাপ্লাই ভোল্টেজ কি ছিল? ভি। তাহলে এখানে ভি ভি সমান সমান আই জেড, আর জেড সমান সমান কি? আর। কেননা রেজোন্যান্স সংগঠিত হওয়ার পরে কিউ ফ্যাক্টর হয়। তাহলে রেজোন্যান্স সংগঠিত হওয়ার পরে জেড সমান সমান আর হয়। তাহলে আমরা কি জানি? আই এক্সএল আই আর। তাহলে এইখান থেকে আই আই কাটা দেয়, তাহলে এক্সএল আর আর। তাহলে এক্সএল 2 পাই এফ এল আর কত? আর। তাহলে এটা আসে ওমেগা এল ভাগ আর। অথবা দেখুন, আপনি সূত্রটা এটা দিতে পারেন, ওই সূত্রটা সমান সমান এটা লিখতে পারেন, এই কিউ ফ্যাক্টর সমান এটা লিখতে পারেন, আবার এই কিউ ফ্যাক্টর সমান এটা লিখতে পারেন। আপনি যেটা আপনার মাথায় স্মরণ থাকবে সেটা দিয়েই আপনি এই কিউ ফ্যাক্টরের মান বাইর করবেন। আবার এটা সমান সমান আমরা দেখলাম এফ জিরো বসাই, তাহলে 2 পাই এল এফ জিরো সমান সমান গুণন 1 ভাগ 2 পাই এল সি, যা আমরা কিছুক্ষণ আগে দেখলাম। তাহলে এইটা থেকে এটা যদি কাটা যায়, তাহলে এখানে থাকে এল, এখানে থাকে আর, এখানে থাকে এল সি। তো এই জায়গা থেকেও আমরা আরেকটা ভাবে নির্ণয় করতে পারি, সেটা হচ্ছে আর এল গুণন এল, এল গুণন সি। দেখুন, এটা ভাঙলাম, ভাঙে ভাঙে এটা লিখলাম, আর এটাই যদি কাটা যায় তাহলে এরকম এলে আসে। তাহলে একটা এল কাটা যাবে, 1 ভাগ আর এল ভাগ সি। অর্থাৎ আমরা কিউ ফ্যাক্টর সমান সমান এটাও লিখতে পারি। তো সচরাচর এই সূত্রটা বেশি ইউজ হয়, তা আপনি এই সূত্রটা স্মরণ রাখতে পারেন। আবার এই সূত্রটাও বেশি ইউজ হয়, আপনি এই সূত্রটাও স্মরণ রাখতে পারেন। অথবা কিউ ফ্যাক্টর যদি আমি এইটা দিয়ে নির্ণয় করতাম, ক্যাপাসিটর দিয়ে, অর্থাৎ আই এক্স সি সমান সমান আই আর। তাহলে আই যদি কাটা যায়, এক্স সি সমান সমান আর, অথবা ওমেগা সি 2 পাই এফ সি আর। অথবা আমরা এটাও লিখতে পারি, অথবা ওমেগা সি আর। কিউ ফ্যাক্টর সমান আমরা এটাও লিখতে পারি। মোট কথায় আছে, আমি কিভাবে বুঝলাম? আমি যদি বুঝতে পারি তাহলে প্রপার সব নিয়মগুলাই আমরা ফেলাইতে পারবো। এইখানে কিউ ফ্যাক্টর মূলত কি জিনিসটা, কি এই জিনিসটা মাথায় রাখতে হবে, যে এটার মধ্যে যে ড্রপ নরমালি থাকে, রেজোন্যান্স সংগঠিত হলে ড্রপের পরিমাণ খুব বেশি হয়, এটাই যে ভোল্টেজটা বিবর্ধন, সেটাই হচ্ছে কিউ ফ্যাক্টর। এটা নির্ণয় করার জন্য সাপ্লাই ভোল্টেজ এবং তার মধ্যে যে ড্রপ, সেটার রেশিও দিতে হয়। রেশিও দিলে কিউ ফ্যাক্টর বাইর হয়ে যায়। আর আমরা এই সূত্রটাকে আরেকটু এক্সপ্লেন করতে পারি। দেখুন কিভাবে, সেটা হচ্ছে এইখানে আমরা কি পাচ্ছি? 2 পাই এফ, এফ মানে দেখুন এটা এফ জিরো অথবা এফ এল, অর্থাৎ রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি। অর্থাৎ এটা এরকম 2 পাই এল ভাগ আর, আর এটা কি এফ জিরো বা এফ আর, রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি। তো আমরা ব্যান্ডউইথ সমান সমান সামনে জানবো যে ব্যান্ডউইথ মূলত কি। আসলে ব্যান্ডউইথ সমান সমান আমরা জানবো এর ভাগ আর ভাগ 2 পাই এল। তাহলে 2 পাই এল সমান সমান আমরা কি জানি? ব্যান্ডউইথ, অর্থাৎ ফ্রিকোয়েন্সির ব্যান্ডউইথ। তাহলে যদি ব্যান্ডউইথ এটা হয়, তাহলে ব্যান্ডউইথ এরকম আমরা লিখতে পারবো সূত্রটাকে এফ জিরো ভাগ ডেল এফ। তাহলে এই যে কিউ ফ্যাক্টর বা কোয়ালিটি ফ্যাক্টরকে এভাবে লেখা যায়, এইভাবে লেখা যায়, এইভাবে লেখা যায়, এভাবে লেখা যায়, আবার এইভাবে লেখা যায়, এভাবে লেখা যায়। তো এই সব মিলে কিউ ফ্যাক্টর লেখা যায়। আবার এইভাবে লেখা যায়, এইভাবে লেখা যায়, এভাবে লেখা যায়।
তো সব অপশনগুলো মাথার মধ্যে আমরা ইজিলি যদি বেসিকগুলো বুঝতে পারি তাহলে ইজিলি সব অপশনগুলো আমাদের মাথার মধ্যে থাকবে। এখন আমরা দেখব ব্যান্ডউইথটা এক্সপ্লেন করে। আমি একটা রেজোন্যান্স কার্ভ অঙ্কন করতেছি ব্যান্ডউইথটা বোঝার জন্য। এটা কি F0, F0 কি রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি, আর এটা হচ্ছে কি হায়ার সাইড, আর এটা হচ্ছে কি F লোয়ার সাইড, আর এইখানে মিলিত বিন্দু, আর এটার বিন্দু এটা। তো যখন রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি হয় তখন এর মধ্যে দিয়ে কি হয়, রেজোন্যান্স কারেন্ট প্রবাহিত হয়। তো রেজোন্যান্স কারেন্ট বা ম্যাক্সিমাম কারেন্ট প্রবাহিত হয়। তো দেখুন, যখন একটা সিরিজ রেজোন্যান্স সার্কিটের অর্থাৎ সিরিজ সার্কিটের রেজোন্যান্স যখন হয়, তো এই রেজোন্যান্সের পূর্বে এবং পরে দেখুন, রেজোন্যান্স এই অবস্থায় আমার রেজোন্যান্স সংগঠিত হয়েছে। তা রেজোন্যান্সের পূর্বে এবং রেজোন্যান্সের পরে এই রেজোন্যান্স কারেন্টটা যে বিন্দুতে রেজোন্যান্স কারেন্টের 70.7% হয়, সেই বিন্দু দুইটার ফ্রিকোয়েন্সির পার্থক্যটাই মূলত ব্যান্ডউইথ। আমরা জানি না যে ব্যান্ডউইথ মূলত কি হায়ার ফ্রিকোয়েন্সি তো লোয়ার ফ্রিকোয়েন্সি। তাহলে হায়ার ফ্রিকোয়েন্সি লোয়ার ফ্রিকোয়েন্সি কোনটার হায়ার ফ্রিকোয়েন্সি? দেখুন, যখন রেজোন্যান্স সংগঠিত হয় তখন একটা কারেন্ট আছে। তো এই যে রেজোন্যান্স সংগঠিত হওয়ার পূর্বে এবং রেজোন্যান্স সংগঠিত হওয়ার পরে যে বিন্দুটাতে রেজোন্যান্স কারেন্টের 70.1%, অর্থাৎ এটা পার্সেন্ট কারেন্ট হয়। এইখানে যদি 100 এম্পিয়ার কারেন্ট থাকে তাহলে এখানে 70.70 এম্পিয়ার কারেন্ট হবে, অর্থাৎ যে বিন্দুটাতে হচ্ছে এই বিন্দু দুইটার ফ্রিকোয়েন্সির পার্থক্যটাই মূলত ব্যান্ডউইথ। এটা ব্যান্ডউইথ। তাহলে এই পুরো ব্যান্ডউইথটার সূত্র হচ্ছে R2πL। একটা সাইটের ব্যান্ডউইথের সূত্র হচ্ছে R4πL। এইটা সাইডে আর এইটা সাইড, এই দুইটা সাইড মিলিত হয়ে টোটাল ব্যান্ডউইথ হচ্ছে। তো টোটাল ব্যান্ডউইথ যদি হয় তাহলে কত, 2R4πL। তাহলে এখান থেকে এখানে থাকে 2, অর্থাৎ থাকে R = 2πL। এটা সমান হচ্ছে আমার কি টোটাল ব্যান্ডউইথ বা ∇f। তো এই যে ফ্রিকোয়েন্সি দুইটার পার্থক্য, এই ফ্রিকোয়েন্সি দুইটার পার্থক্যই মূলত হচ্ছে ব্যান্ডউইথ। তো ব্যান্ডউইথটার সূত্রটা আমরা এইভাবেও লিখব, ব্যান্ডউইথ F2 - Fn, অর্থাৎ হায়ার ফ্রিকোয়েন্সি টু লোয়ার ফ্রিকোয়েন্সি। তো হায়ার ফ্রিকোয়েন্সি নির্ণয় করার জন্য F2 নির্ণয় করার জন্য টোটাল এই সূত্রটা অবলম্বন করব, F0 R4πL, আর লোয়ার ফ্রিকোয়েন্সিটার জন্য F0 - R2πL, 4πL। তাহলে এই দুইটার পার্থক্য, তাহলে এই দুইটার পার্থক্য সমান কি, এই দুইটার পার্থক্য সমান আমরা জানি ∇f। তাহলে এই দুইটার পার্থক্য যদি হয় তাহলে এইটা মাইনাস এটা, তাহলে এটা হবে মাইনাস, এটা হবে প্লাস। দেখুন, F0 প্লাস R4πL মাইনাস F0 প্লাস R4πL, এটা কাটা, তাহলে এই অংশটার মতো আসতেছে। দেখুন, এই যে এটার মতো আসতেছে, আসলে এই অংশটা আসতেছে, অর্থাৎ ব্যান্ডউইথ সমান আমরা R = 2πL লিখতে পারি। তো এই ছিল ব্যান্ডউইথ রিলেটেডের। আমরা যদি এটার এখন সারমর্ম করি তাহলে আমরা কি সূত্র দেখলাম। প্রথমত আমরা এখানে জানবো যে XL = XC। দ্বিতীয়ত আমরা জানবো যে কারেন্ট ম্যাক্সিমাম হয়। তৃতীয়ত আমরা জানলাম জেড মিনিমাম হয়। আরেকটা জানলাম, এটা বৈশিষ্ট্য অনুযায়ী জানলাম যে PF ইউনিটি হয়। এটা একটা ছোটস্থ মুখস্থ বা বুঝে স্মরণ রাখতে হবে। দেন আমরা রেজোন্যান্স ফ্রিকোয়েন্সির সূত্র দেখলাম 1/2π√LC। দেন আমরা কোয়ালিটি ফ্যাক্টরের অনেকগুলো সূত্র শিখলাম। দেন আমরা ব্যান্ডউইথ দেখলাম। ব্যান্ডউইথের ক্ষেত্রে বা ∇f এর ক্ষেত্রে দেখলাম যে R/2πL, এবং হায়ার ফ্রিকোয়েন্সি দেখলাম, লোয়ার ফ্রিকোয়েন্সি সূত্র দেখলাম। তো এই যে টোটাল সূত্রগুলো আমরা জানলাম, এই সূত্রগুলো দিয়ে আমরা রেজোন্যান্স অর্থাৎ এসি সিরিজ সার্কিটের রেজোন্যান্স রিলেটেডের ম্যাথগুলো করব, দেখব ম্যাথগুলো খুব ইজিলি সলভ করতে পারবো।